ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি জিওগ্রাফি সাবজেক্টে এসএসসিতে অনার্স পেপারে 2000 সালে আসা প্রায় 17টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত প্রশ্ন থেকে কেমন ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ভূমিকম্পের প্রধান কারণ হিসাবে নিচের কোনটি মানব সৃষ্ট। এখানে যে 4টে অপশান আছে এগুলোতে আমরা পরে আসব। তো 1 নম্বর দাগে 2000 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হলো যে ভূমিকম্পের প্রধান কারণ কি কি। তো ভূমিকম্পের প্রধান কারণ সম্পর্কে জানার আগে সবার প্রথম জানার প্রয়োজন যে ভূমিকম্পটি আসলে কি। ভূত্বকের অভ্যন্তরে জমে থাকা বিপুল শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূপৃষ্ঠে কম্পনের যে সৃষ্টি হয় তাকেই কিন্তু ভূমিকম্প বলা হয়। অর্থাৎ ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আকস্মিকভাবে আন্দোলিত করে তখনই তাকে ভূমিকম্প বলা হয়ে থাকে। ভূমিকম্প সৃষ্টির জন্য কতগুলি গুরুত্বপূর্ণ কারণ আছে। তো প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর কারণ যেটা আছে সেটা হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং 2 নম্বর কারণটা হচ্ছে ভূপৃষ্ঠের চ্যুতি সৃষ্টি। এছাড়াও আরও 2টি কারণ আছে, সেগুলো নিয়ে আমি পরে বলছি। তো প্রথম যে কারণটা আছে সেটা নিয়ে বলি যে টেকটনিক প্লেটের সংঘর্ষ। সাধারণত কি হয়, পৃথিবীর ভূত্বক অনেক বড় বড় প্লেটে ভাগ করা থাকে। সেই প্লেটগুলো একে অপরের দিকে কি হয় সরে আসে, আবার একে অপর থেকে কিন্তু আবার দূরেও সরে যেতে পারে বা কোনোটা ওঠা নামা করতে পারে। অনেক সময় দেখা যায় যে দুটো প্লেট যদি একে অপরের দিকে সরে আসে তখন কি হয়, এক সময় এত চাপ তৈরি হয় যে হঠাৎ প্লেটগুলো সরতে শুরু করে এবং তখন ভূমিকম্প সৃষ্টি হতে পারে। ভূ আলোড়ন বা টেকটনিক মুভমেন্টের কারণে চ্যুতি বা ফল্টের সৃষ্টি হতে পারে। এই আলোড়ন মূলত শিলাস্তরের কি হয় ফাটল বা স্থানচ্যুতি ঘটায়, যার ফলে কিন্তু চ্যুতি সৃষ্টি হয়। আমরা এখানে ভূ আলোড়ন বলে একটা শব্দ শুনতে পেলাম, তাই তো? তো এই ভূ আলোড়নকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো কি মহীভাবক আলোড়ন আর একটা হচ্ছে কি গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়ন। তো প্রথমে আমরা জানব যে এই মহীভাবক আলোড়নটা আসলে কি। এই আলোড়ন পৃথিবীর বিশাল এলাকা জুড়ে ঘটে, ভূপৃষ্ঠের উল্লম্ব দিকে কাজ করে, কখনো দেখবে ওপরে ওঠে আবার কখনো নিচের দিকে নামে। এইভাবে কি হয় এটি কাজ করে থাকে। এর ফলে মহাদেশীয় প্লেটগুলির উত্থান বা অবনমন হতে পারে, যা চ্যুতির কারণ হতে পারে। দ্বিতীয় যে আলোড়নটি আছে সেটি হলো গিরিজনী আলোড়ন, যেটাকে বলা হয় ওরোজেনিক মুভমেন্ট। এই আলোড়ন সাধারণত পর্বত গঠনকারী প্রক্রিয়া, যা ভূপৃষ্ঠের অনুভূমিক বা হরাইজন্টাল দিকে কাজ করে থাকে। এই আলোড়নের ফলে শিলাস্তরে ভাঁজ এবং চ্যুতি সৃষ্টি হতে পারে। যখন শিলাস্তরের ওপরে এই আলোড়নের প্রভাব পড়ে তখন শিলাতে ফাটল ধরে বা শিলা ফাটতে শুরু করে এবং একটি নির্দিষ্ট রেখা বরাবর স্থানচ্যুত হয়। একেই কিন্তু চ্যুতি বলা হয়ে থাকে। সুতরাং আমরা কি দেখতে পেলাম, মহীভাবক এবং গিরিজনী আলোড়নের প্রভাবে এই 2 প্রকার আলোড়নের জন্যই কিন্তু কি সৃষ্টি হয়, চ্যুতির সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ চ্যুতি সৃষ্টির জন্য এই 2 প্রকার আলোড়নই দায়ী। উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি যে 2023 সালে তুরস্ক, সিরিয়া সীমান্তে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তা ছিল 2টি প্লেটের সংঘর্ষের ফলে। 2 নম্বর পয়েন্ট ছিল কি ভূপৃষ্ঠে চ্যুতি বা ফল্টের সৃষ্টি। ভূত্বকের মধ্যে যখন বড় ফাটল বা কি হয় চিরে সৃষ্টি হয় তখন কি হয়, এই ফাটলের দুপাশের শিলাতে কি হচ্ছে প্রবল চাপের সৃষ্টি হয় এবং এই চাপের কারণে হঠাৎ কি হয় একে অপর থেকে সরে যায়, তখন কম্পন হয়। এটিই হলো ভূমিকম্প। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সান আন্দ্রিয়াস ফল্ট আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত চ্যুতি অঞ্চল, যেখানে প্রায়ই
ভূমিকম্প হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 3 নম্বর পয়েন্ট যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ভলক্যানিক ইরাপশন বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। যখন আগ্নেয়গিরির মধ্যে গরম গ্যাস বা লাভা খুব বেশি চাপ তৈরি করে, তখন তা কী হয়, ফেটে বাইরে বেরিয়ে আসে। এই বিস্ফোরণের সময় আশপাশের মাটি কেঁপে ওঠে, অর্থাৎ ভূমিকম্প হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপি আগ্নেয়গিরি, সেটা কিন্তু 2023 সালে অগ্নুৎপাতের সময় আশেপাশে ভূমিকম্পের সৃষ্টি করেছিল। 4 নম্বরে চলে যায়, সেটা হলো যে পারমাণবিক বিস্ফোরণ বা বড় বাঁধ সৃষ্টি, যেটা বা নির্মাণ, যেটা হলো কি মানব সৃষ্ট বা যেটাকে বলা হয় ম্যানমেড। মানুষ যখন পারমাণবিক পরীক্ষা চালায় বা অনেক বড় বড় বাঁধ তৈরি করে, তখন মাটির নিচে কি হচ্ছে, প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয়। এই চাপ জমে গিয়ে অনেক সময় ভূমিকম্পের মতো কম্পন ঘটাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে 1974 সালে ভারতের পোখরানে পারমাণবিক বিস্ফোরণের পর সামান্য ভূকম্পন অনুভূত হয়েছিল। এটা কিন্তু মানবসৃষ্ট ছিল। এবং অন্যদিকে যদি বাঁধের কথা বলা যায়, তাহলে চীনের 3 জর্জেস ড্যাম নির্মাণের পর পার্শ্ববর্তী অঞ্চলে ছোট ছোট ভূমিকম্পের ঘটনা বেড়ে গিয়েছিল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি ভূমিকম্পের মূল কারণ হিসাবে মাটি বা ভূত্বকের নিচে হঠাৎ যদি শক্তি মুক্ত হয়ে ওঠে বা মুক্ত হয়ে যায়, তখন কিন্তু মাটি কেঁপে ওঠে। তাই 2023 সালের ভূমিকম্পের কথা আমাদের মাথায় আবারও আসে, যে তুরস্ক সিরিয়ার সীমান্তে 7.8 মাত্রার ভূমিকম্প ঘটে, যার মূল কারণ ছিল কিন্তু টেকটনিক সংঘর্ষ। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখে নিই, যে ভূমিকম্পের প্রধান কারণ হিসাবে নিচের কোনটি মানব সৃষ্ট। তো এটা যে 4টে অপশান আছে, তার মধ্যে সিয়ের দাগেরটা হবে উত্তর, অর্থাৎ হচ্ছে কি পারমাণবিক বিস্ফোরণ। 2 নম্বরে চলে যায়, যে পরিমাত্রিক ভূগোলে কোনটি প্রধানভাবে ব্যবহৃত হয় না। তো এটা জানার আগে জানা প্রয়োজন যে পরিমাত্রিক ভূগোলটা আসলে কি। তো 2000 সালে প্রশ্ন করা হয়েছিল যে পরিমাত্রিক ভূগোল বলতে কি বোঝেন। পরিমাত্রিক ভূগোল বলতে আমরা যেটি বুঝি সেটি হলো যে ভূগোলের শাখায় কি হয়, ভূতত্ত্বের হচ্ছে পরিসংখ্যান, 2 হচ্ছে কি গণিত, তারপরে চার্ট, বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার এবং সেই সমস্ত বিষয়গুলোর কি হচ্ছে বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় পরিমাত্রিক ভূগোল বা যাকে বলা হয় কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। পরিমাত্রিক ভূগোলে কতগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো কি, যে 1 নাম্বার জিআইএস, রিমোট সেন্সিং, গ্রাফ, ম্যাপ ইত্যাদির ব্যবহার করা, এবং 2 নাম্বার হচ্ছে কি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কি হচ্ছে বিশ্লেষণ করা, এবং 3 নাম্বার হচ্ছে কি 3 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং 3 নাম্বার হচ্ছে কি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে হচ্ছে পরিকল্পনা করা, ভবিষ্যতের পরিকল্পনায় সহায়ক হিসাবে এটি কাজ করে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি, ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব কিন্তু বিশ্লেষণের ব্যাপার যখন দেখানো হয়, তখন সেটাকে যে চার্ট ও পরিসংখ্যানের ব্যবহার করা হয়, গ্রাফের মাধ্যমে দেখানো হয়, অথবা বিভিন্ন ধরনের চার্টের মধ্যে, যেমন আমরা বার গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে পারি, পাই চার্টের মাধ্যমেও কিন্তু আমরা জনসংখ্যার ঘনত্ব দেখাতে পারি। বার গ্রাফ এবং পাই চার্টের কথা যদি বলা যায়, একটু আলোচনা করে দিই, যদিও এটা এর মধ্যে নয়, তবু একটু বলি যে বার গ্রাফে সাধারণত আমরা কি দেখতে পারি। দেখো, বার গ্রাফ এখানে আঁকা রয়েছে। তো বার গ্রাফের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের কিন্তু জনসংখ্যার ঘনত্ব এখানে দেখানো হয়ে থাকে। আর বার গ্রাফে কী হচ্ছে, দৈর্ঘ্য বা উচ্চতার সাহায্যে কিন্তু দেখানো হয়ে থাকে। আর যদি পাই চার্টের কথায় আমরা যদি যাই,
পাই চার্টে কিন্তু সাধারণত একটা বৃত্তের বিভিন্ন অংশে কিন্তু ভাগ করা হয়ে থাকে, বৃত্তের বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে এবং পাই চার্ট ব্যবহার করে কোনো একটা নির্দিষ্ট এলাকার জনসংখ্যার বিভিন্ন বিভাগের অনুপাত, যেমন ধরো পুরুষ, মহিলা, শিশু, এদেরকে কিন্তু সহজে পৃথক করে দেখানো যেতে পারে পাই চার্টের মাধ্যমে। এবারে দেখো যে 2 নাম্বার দাগের প্রশ্নটা তোমরা উত্তর করতে পারবে। তো উত্তরটা কিন্তু বলা হবে যে পোয়েটিক ডেসক্রিপশান। পোয়েটিক ডেসক্রিপশানটাই কিন্তু হচ্ছে উত্তর, কারণ বলা হয়েছে যে পরিমাত্রিক ভূগোলে কোনটি প্রধানভাবে ব্যবহৃত হয় না। তো পোয়েটিক ডেসক্রিপশান এই কথাটার অর্থ কিন্তু হচ্ছে কবিতা সুলভ বর্ণনা বা ছন্দবদ্ধ বর্ণনা, বা যেটাকে কাব্যিক বর্ণনা বলা হয়ে থাকে, যেটার সঙ্গে কিন্তু এর কোনো যোগাযোগ নেই। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো যেমন হচ্ছে রিমোট সেন্সিং, চার্ট, জিআইএস, যে কটি আছে সেগুলো কিন্তু পরিমাত্রিক ভূগোলের এক একটি মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বা এই জিনিসগুলো কিন্তু পরিমাত্রিক ভূগোলে ব্যবহার করা হয়ে থাকে। তো 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে পুঞ্জিত ক্ষয়ে অন্যতম কারণ কোনটি? তো 2000 সালে ছিল যে পুঞ্জিত ক্ষয়ের কারণগুলি লিখুন। তো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে সবার আগে জানতে হবে যে ভূপৃষ্ঠে বড় আকারের শিলা বা মাটি যখন ঢাল বরাবর কি হচ্ছে, এটা যদি পর্বত ধরে নিই তো দেখি আমরা কি ঢাল বরাবর কি হচ্ছে, মাধ্যাকর্ষণে হঠাৎ করে কি হচ্ছে নিচের দিকে নেমে আসে, তাকে কিন্তু কি বলা হয় পুঞ্জিত ক্ষয়, বা একে ইংরেজিতে বলা হয় কি মাস ওয়েস্টিং। প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি বললাম যে ঢাল বেশি হওয়া, 2 নাম্বার হচ্ছে কি অতি বৃষ্টি বা বরফ গলা, 3 নাম্বার হচ্ছে কি ভূমিকম্প, 4 নাম্বার হলো উদ্ভিদের পরিমাণ আস্তে আস্তে কমে যাওয়া, আর 5 নাম্বার হচ্ছে কি রাস্তা বা খনি কাটার কাজ ইত্যাদি। তো বর্তমান কিছু উদাহরণ আছে, সেই সমস্ত উদাহরণের মধ্যে আমরা যদি 2024 সালের কথা বলি, 2024 সালে কি হয়েছিল যে সিকিমে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছিল। কোথায় বৃষ্টি হয়েছিল প্রবল? সিকিমে প্রবল বর্ষণের ফলে কি হচ্ছে ব্যাপকভাবে ভূমিধস হয়। তো এখানে প্রশ্ন ছিল যে পুঞ্জিত ক্ষয়ের অন্যতম কারণ কোনটি? তো আমরা এখানে উত্তর বলতে পারি কি যে পাহাড়ের ঢাল বেশি হওয়া, অর্থাৎ বিয়ের দাগেরটা হলো এর উত্তর। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো যে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নের দেওয়া আছে যে গ্রিন হাউস এফেক্টে প্রধানত কোন গ্যাসটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে? তো আমরা সবাই জানি যে বিয়ের দাগেরটা হবে এর উত্তর CO2। তো এটা 4 নাম্বার দাগে 2000 সালে প্রশ্ন দেওয়া হয়েছিল যে গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝেন? গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে বলতে গেলে সবার প্রথম জানা প্রয়োজন যে গ্রিন হাউস এফেক্টটি আসলে কি। তো গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা বুঝি কি যে বায়ুমণ্ডলে কিছু গ্যাস কি হয় সূর্য থেকে আসা এই যে তাপ দেখতে পাচ্ছ তোমরা, তাপ শোষণ করে কি হচ্ছে এখানে আটকে রেখে দেয়। এর ফলে পৃথিবীতে হচ্ছে কি তাপমাত্রা আস্তে আস্তে কি হয় বাড়তে শুরু করে। এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্যাস রয়েছে গ্রিন হাউস এফেক্টের, যে এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্যাসের জন্য এটা হয়ে থাকে। সেটা হচ্ছে কি প্রথমত CO2, দ্বিতীয়ত হলো CH4, 3 নাম্বার হচ্ছে কি N2O, 4 হচ্ছে কি জলীয় বাষ্প। এর ফলে কি হচ্ছে জলবায়ুর উষ্ণায়ন হচ্ছে, মেরু বরফের কি হচ্ছে গলন ঘটছে, এছাড়া সমুদ্র পৃষ্ঠের আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কিছু উদাহরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কি 2024 সাল। 2024 সালে কি হচ্ছে মে মাসে দিল্লিতে, সম্প্রতি এটা ঘটেছে, দিল্লিতে কত তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যার ফলে এটা কিন্তু তাপমাত্রার রেকর্ড হয়ে যায়
যা গ্রিন হাউস এফেক্টের কিন্তু সরাসরিভাবে এটা হচ্ছে ফল, আমরা ধরে নিতে পারি। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখুন যে অর্থনৈতিক দেশ বলতে কি বোঝায়। তো অর্থনৈতিক দেশ বলতে বলার আগে জানা প্রয়োজন যে দেশ জিনিসটা আসলে কি। 5 নাম্বার 2000 সালে দেওয়া হয়েছিল যে ভূগোলের দেশের ধারা ব্যাখ্যা করুন। এটা ধারা হবে না, ধারণা ব্যাখ্যা করুন। তো আমরা সাধারণত জানি যে ভূগোলের দেশ বলতে যেটা বলা হয় যে ভৌগোলিক অঞ্চল বোঝায় এটি, যেটা বিশেষত কি হচ্ছে প্রাকৃতিক, তারপর হচ্ছে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যে চিহ্নিত। প্রাকৃতিক দেশ, এখানে দেখো 1 নাম্বার দেওয়া হয়েছে বৈশিষ্ট্য বলি যে পর্বত বা মরুভূমি ইত্যাদি। 2 নাম্বার হচ্ছে কি অর্থনৈতিক দেশ, যেটা কিনা হচ্ছে কৃষি প্রধান এবং শিল্প প্রধান। 3 নাম্বার হচ্ছে কি সাংস্কৃতিক দেশ, যেটা কিনা হচ্ছে ভাষা আর হচ্ছে ধার্মিক ভিত্তিতে এটিকে ভাগ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে সুন্দরবনের কথা আমরা যদি বলি, সুন্দরবনটা কিন্তু হচ্ছে প্রাকৃতিক দেশ আর পাঞ্জাব হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক দেশ। তো এখানে প্রশ্ন ছিল যে অর্থনৈতিক দেশ বলতে কি বোঝায়। তো আমরা দেখতেই পাচ্ছি কোনটা উত্তর হবে, সিয়ের দাগেরটা, অর্থাৎ কৃষি প্রধান বা শিল্প প্রধান অঞ্চলটি হলো অর্থনৈতিক দেশ। এবারে 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে শিয়াল স্তরের নিচে কোন খনিজটি পাওয়া যায়। আমি আগের ভিডিওতে শিয়াল স্তর, সীমা স্তর সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। তো 6 নম্বর প্রশ্নে তোমরা 2000 সালের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু ডান দিকের প্রশ্নগুলো দেখো। শিয়াল ও সীমার প্রধান খনিজগুলো কি কি। শিয়াল আমরা পড়েছিলাম, তো শিয়ালটা কিন্তু হচ্ছে ভূত্বকের উপরিভাগ আমরা জানি। 2 নাম্বার আমরা কি জানি, 1 নাম্বার হচ্ছে আমরা কি জানলাম যে এটা হচ্ছে ভূত্বকের উপরিভাগ, এবং 2 নাম্বার আমরা কি জানলাম এটা হচ্ছে হালকা আর কি হচ্ছে অ্যাসিডিক, হালকা এবং অ্যাসিডিক গ্রানাইট শিলা দ্বারা কিন্তু এটি গঠিত। আর প্রধান খনিজ কি, প্রধান খনিজ যদি আমরা SiAl অর্থাৎ শিয়ালকে যদি ভাঙি তাহলে Siটা হচ্ছে কি সিলিকা আর Al হচ্ছে অ্যালুমিনিয়াম, এছাড়া হচ্ছে কোয়ার্টজ। আর সীমার ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখে থাকি যে এটা হচ্ছে শিয়ালের নিচে অবস্থিত এবং ভারী ও ক্ষারকীয় কি হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা এটি গঠিত। আর কি প্রধান খনিজ এখানে কি রয়েছে, Si অর্থাৎ হচ্ছে সিলিকা আর Ma অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg যেটাকে বলা হয় এর সংকেত। আর হচ্ছে কি পাওয়া যায় এখানে Fe বা লোহা আর কি হচ্ছে অলিভিন ইত্যাদি। তো এই সমস্ত খনিজগুলো পাওয়া যায়। তো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে শিয়াল স্তরের নিচের কোন খনিজটি পাওয়া যায়। তো শিয়াল স্তরের নিচে সাধারণত পাওয়া যায় হচ্ছে কি সিয়ের দাগে অর্থাৎ হচ্ছে অ্যালুমিনিয়াম। শিয়াল এবং সীমার একটা উদাহরণ দিই। শিয়াল এবং সীমার এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো ছবিতেই দিয়ে রেখেছি যে 1 নাম্বার কি হচ্ছে শিয়ালের ক্ষেত্রে হচ্ছে হিমালয়ের গ্রানাইট শিলা অঞ্চল, আর তোমার সীমার ক্ষেত্রে হচ্ছে কি ভারত মহাসাগরের কি হচ্ছে ব্যাসাল্ট শিলা অঞ্চল। তো 7 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে হিমবাহ দ্বারা সৃষ্ট হ্যাঙ্গিং ভ্যালি কিসের ফল। এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা উত্তর হবে জানার আগে জানা প্রয়োজন যে 7-এর দাগে 2000 সালে কি দেওয়া হয়েছিল, দেখো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের নাম উল্লেখ করুন। তার আগে জানা প্রয়োজন যে এই হিমবাহটা আসলে কি। বায়ুর উষ্ণতা হিমাঙ্কের বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তুষার কণায় পরিণত হয়। তখন কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে এই তুষার কণা থেকে সৃষ্ট বরফের পিণ্ড অত্যন্ত কি হয় ধীর গতিতে ভূমির ঢাল বরাবর কি হয় আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নামতে শুরু করে।
এই তুষারকণা কি হচ্ছে নিচের দিকে নামতে শুরু করে এবং বিশাল বরফের স্তূপকে, এই যে বিশাল বরফের স্তূপ, একে বলা হয় হচ্ছে কি হিমবাহ। হিমবাহ আসলে কি প্রকৃতপক্ষে এটি হলো এক প্রকার বরফের নদী। উদাহরণ যদি বলি, গঙ্গোত্রী আমরা জানি, এছাড়াও রয়েছে বল্টারো, সিয়াচেন, হুবার্ট ইত্যাদি। আমি একটু আগে বলছিলাম যে হিমবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো, তো হিমবাহ তার চলাচলের পথে শিলা ক্ষয় করে নানা ধরনের আকৃতির ভূমিরূপের সৃষ্টি করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো যে 1 নাম্বার হচ্ছে শার্ক বা কড়ি, 2 নাম্বার হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, 3 নাম্বার হচ্ছে কি ঝুলন্ত উপত্যকা যেটাকে হ্যাঙ্গিং ভ্যালি বলা হয়ে থাকে। এছাড়া 4 নাম্বার রয়েছে এডিটি, এছাড়া আরও রয়েছে হর্ন, মোরেইন ইত্যাদি। তো বর্তমান একটা উদাহরণ আমি দিই, যেটা কিনা তো 2023 সালে উত্তরাখণ্ডে গ্লেসিয়ার কিন্তু ভেঙে গিয়ে আকস্মিক বন্যা হয়েছিল। এটাই কিন্তু হিমবাহ ক্ষয়ের একটা উদাহরণ। তো এখানে যে অপশান দেওয়া আছে, এই সমস্ত অপশানের মধ্যে সিয়ের দাগেরটা হবে কিন্তু এর উত্তর, যে গ্লেসিয়ার ক্ষয় অর্থাৎ হিমবাহ দ্বারা সৃষ্ট হ্যাঙ্গিং ভ্যালি কিসের জন্য হয়? গ্লেসিয়ার ক্ষয়ের জন্য হয়ে থাকে। 8 নম্বর দাগের প্রশ্ন হলো যে ফেরেলের সূত্রের ফলে দক্ষিণ গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকে? এখানে 4টে অপশান দেওয়া আছে। সেটা জানার আগে 2000 সালে কি প্রশ্ন দেওয়া হয়েছিল সেটা দেখে নাও, যে ফেরেলের সূত্র বলতে কি বোঝায়। তো ফেরেলের সূত্র সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে এই ছবিটাকে ভালো করে দেখতে হবে। ফেরেলের সূত্র ও কোরিওলিস প্রভাব। তো ফেরেলের সূত্রটা কি একটু জেনে নেওয়া যাক। পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ুপ্রবাহ ও স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। এই নিয়মকে ফেরেলের সূত্র বলা হয়ে থাকে। পৃথিবীর ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণনকে বোঝায়। এটি কন্টিনিউয়াসলি ঘটছে এবং এর ফলেই কিন্তু দিনরাত হয়ে থাকে। পৃথিবী তার নিজের অক্ষের ওপরে একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। একে আবার বলা হয়ে থাকে আহ্নিক গতি। ঘূর্ণনের দিক আমরা যদি দেখি তাহলে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবীর ঘূর্ণনের গতিবেগের ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যে নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় প্রায় 1670 কিলোমিটার পার ঘন্টা বা 1040 মাইল পার ঘন্টা হয়ে থাকে। মেরুর দিকে এই গতি আস্তে আস্তে কমতে থাকে। কোরিওলিস বলটা নিয়ে এবার বলবো, যে পৃথিবীর ঘূর্ণন গতির কারণে সৃষ্ট একটি আপত বলকেই কিন্তু কোরিওলিস বল বলা হয়ে থাকে। এর প্রভাবে গতিশীল বস্তু যেমন বায়ু, জল ও অন্যান্য বস্তু তাদের গতিপথে বেঁকে যায়, বিশেষ করে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। কোরিওলিস বলের প্রভাব আমরা যদি দেখি তাহলে সেখানে প্রথম যেটা আসে সেটা হলো কি বায়ু প্রবাহ। পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ু প্রবাহের দিকের পরিবর্তন হয়। উত্তর গোলার্ধের ছবিটাকে তোমরা ভালোভাবে দেখো, যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে যায়, অর্থাৎ বায়ুপ্রবাহের গতিপথের পরিবর্তন হয়। এটি ঘূর্ণিঝড়, জেট স্ট্রিম এবং অন্যান্য আবহাওয়ার ঘটনাগুলির ওপর প্রভাব ফেলে। এছাড়াও যদি 2 নাম্বার অর্থাৎ জলস্রোত সম্পর্কে যদি বলা যায়, সেখানেও কিন্তু একই জিনিস ঘটে থাকে। সমুদ্র স্রোতও কোরিওলিস বল দ্বারা প্রভাবিত হয়। উত্তর গোলার্ধের স্রোত কিন্তু ডান দিকে এবং
দক্ষিণ গোলার্ধের স্রোত বাঁ দিকে বেঁকে যায়। সমুদ্র স্রোত ও নদীর বাঁকের সৃষ্টি হয়। 3 নাম্বার হলো উপগ্রহ ও ক্ষেপণাস্ত্র। কোরিওলিস বল উপগ্রহ ও ক্ষেপণাস্ত্রের গতিপথকেও প্রভাবিত করে, তাই এই ধরনের বস্তু উৎক্ষেপণের সময়ও কোরিওলিস বলের প্রভাব বিবেচনা করা হয়। তাহলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ফেরেলের সূত্র অনুযায়ী বাঁ দিকে বেঁকে প্রবেশ করে। ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধের বায়ু তাহলে কোন দিকে প্রবাহিত হয়? দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, অর্থাৎ বিয়ের দাগটা হবে এর উত্তর।